আসসালামু আলাইকুম। আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ সম্পর্কে যদি আমরা জেনে নিই তাহলে আমাদের জন্য এই অধ্যায়টা পড়া সহজ হবে। কারণ প্রতিটা টপিকে আমাদের এই পর্বগুলি আমাদের লাগবে। কারণ এক্সাম্পল হিসেবে এই পর্বগুলি আমাদের সিরিয়ালে পড়াশোনার আসে সিরিয়ালি। তো আমরা প্রাণী জগতের প্রধান পর্ব হচ্ছে মূলত 9টি হচ্ছে নন কর্ডাটা আর একটি হচ্ছে কর্ডাটা। তাহলে প্রাণী জগতের প্রধান পর্ব হচ্ছে 9টি, তাই না? এই পর্ব সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতেও জেনেছো। প্রাণী জগতের প্রধান পর্ব হচ্ছে 9টি। এর মধ্যে 8টি হচ্ছে নন কর্ডাটা অমেরুদণ্ডী আর একটি হচ্ছে কর্ডাটা বা মেরুদণ্ডী, তাই না? নিচে এদের নাম দেওয়া হলো। 1 নাম্বার হচ্ছে পরিফেরা। পরিফেরা হচ্ছে এদের আরেক নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। এরা ছিদ্রাল প্রাণী নামে পরিচিত। যেমন এক্সাম্পল হিসেবে মটকা স্পঞ্জ, মিঠা পানির স্পঞ্জ, এগুলো হচ্ছে পরিফেরার অন্তর্ভুক্ত প্রাণী। তারপর 2 নাম্বার আসো নিডারিয়া। নিডারিয়াকে রুম বা কাঁটা সংযুক্ত প্রাণী বলা হয়। এক্সাম্পল জেলিফিশ, কোরালস, সি অ্যানিমালস, হাইড্রাস, এগুলো হচ্ছে নিডারিয়ার অন্তর্ভুক্ত। প্লাটিহেলমিনথিস, এটি হচ্ছে চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। প্ল্যানেরিয়া, যকৃৎ কৃমি, স্যালমন, ফিতা কৃমি ইত্যাদি হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত। দেন আসো নেমাটোডা। নেমাটোডা হচ্ছে সুতা কৃমি নামে পরিচিত। এক্সাম্পল হচ্ছে গোল কৃমি, চোখ কৃমি হচ্ছে এই পর্বের অন্তর্গত। মলাস্কা বা এরা হচ্ছে কম্বোজ প্রাণী নামে পরিচিত। শামুক, ঝিনুক, অক্টোপাস হচ্ছে কম্বোজ মলাস্কার অন্তর্ভুক্ত প্রাণী। 6 নম্বরে হচ্ছে অ্যানিলিডা, যা অঙ্গুরিমাল নামে পরিচিত। এক্সাম্পল হচ্ছে এই পর্বের হচ্ছে কেঁচু, যোগ হচ্ছে এই পর্বের অন্তর্গত প্রাণী। 7 নম্বরে হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাদেরকে সন্ধিপদী বা জয়েন্ট ফুট প্রাণী বলা হয়। যেমন এক্সাম্পল হিসেবে মাকড়সা, চিংড়ি, তেলাপোকা ইত্যাদি হচ্ছে এই পর্বের অন্তর্গত। 8 নাম্বার হচ্ছে একাইনোডার্মাটা বা কণ্টকতক প্রাণী। এই পর্বের মধ্যে আছে সমুদ্র তারা, সমুদ্র শসা, সমুদ্র পদ্ম ইত্যাদি। 9 নাম্বারে হচ্ছে কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণী। আর কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী কি কি আমরা তো সবাই জানি, তাই না? যত মেরুদণ্ডী প্রাণী আছে সকল প্রাণী এই কর্ডাটা পর্বের অন্তর্গত, তাই না? মানুষ, বিভিন্ন প্রকার মাছ, তিমি মাছ, তারপর হচ্ছে সিংহ, হরিণ, বাঘ, এগুলো যেগুলো আছে সবগুলি, তাই না? মেরুদণ্ডী প্রাণী যেগুলো আছে, যাদের মেরুদণ্ড আছে সবাই কি এই কর্ডাটা পর্বের অন্তর্গত। এখন আসো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণী শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি আছে। যেমন প্রাণী শ্রেণীবিন্যাস কাকে বলে? প্রাণীদের আকৃতি ও প্রকৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যাবলী, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন বিভাগ, শ্রেণী, বর্ণ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি স্তরে বিন্যস্ত করার পদ্ধতিকে প্রাণী শ্রেণীবিন্যাস বা অ্যানিমেল ক্লাসিফিকেশন বলে। প্রাণী শ্রেণীবিন্যাসে কিছু ভিত্তি আছে। এই ভিত্তির মধ্যে 1 নাম্বার হচ্ছে দেহের গঠনের উপর ভিত্তি করে প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করা হয়েছে 2টি ভাগে। একটা হচ্ছে আণুবীক্ষণিক আর অন্যটি হচ্ছে বৃহত্তর প্রাণী। আণুবীক্ষণিক প্রাণীরা এত ক্ষুদ্র যে এদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, যেমন মাছের ফুলকার, প্রোটিস্টার জীবাণু, ট্রাইকোডিনা, অ্যানাবাসিড। বৃহত্তর প্রাণীর মধ্যে এরা আকারে বড় এবং খালি চোখে ভালোভাবে দেখা যায়, যেমন কেবিয়া, পোর্সেলাস বা গিনিপিগ। এরপর আসো সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে প্রাণীদের যে শ্রেণীবিন্যাস করা হয়েছে সেটি হচ্ছে কোষীয় মাত্রার গঠন। যে দেহ গঠনে কিছু কোষ সম্মিলিত নির্দিষ্ট কাজ করে সেই ধরনের দেহ গঠনকে কোষীয় মাত্রার গঠন বলে। যেমন পরিফেরা পর্বভুক্ত হচ্ছে সেলুলার গ্রেড দেখা যায় তাদের মধ্যে। কোষ টিস্যু মাত্রার গঠন, সদৃশ কোষগুলো যখন একটি অভিন্ন কাজ সম্পূর্ণের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন বা স্তরে গোষ্ঠীবদ্ধ বিন্যস্ত হয়ে টিস্যু নির্মাণ করে সেই ধরনের গঠনকে কোষ টিস্যু মাত্রার গঠন বলে। যেমন নিডারিয়া পর্বভুক্ত প্রাণী এই ধরনের গঠন দেখা যায়। এরপর আসো টিস্যু মাত্রার গঠন। যখন একাধিক টিস্যু নির্মিত বিভিন্ন অঙ্গের সমাহার ঘটে তখন সে গঠনকে টিস্যু অঙ্গ মাত্রার গঠন বলে। যেমন প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীরা এই গঠন মাত্রার অন্তর্ভুক্ত। অঙ্গতন্ত্র হচ্ছে উচ্চতর প্রাণী গোষ্ঠীতে এই ধরনের গঠন দেখা যায়। এক্ষেত্রে অঙ্গগুলো একত্রে কিছু কাজ সম্পাদনের জন্য অঙ্গতন্ত্র বা অর্গান সিস্টেম সৃষ্টির মাধ্যমে দেহকে সর্বোচ্চ মাত্রার গঠনে উন্নত করেছে। তন্ত্রগুলোর মধ্যে শ্বসন, সংবহন, পরিপাক প্রভৃতি মৌলিক কাজের সঙ্গে জড়িত থাকে। যেমন নেমাটোডা, কর্ডাটা।
নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত, ঠিক আছে, নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত সকল প্রাণী হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন, তো মনে রাখবা। এখন আসো জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্তজীবী, অন্যটি হচ্ছে পরজীবী। মুক্তজীবী কারা? যারা হচ্ছে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং এরা পারস্পরিক সহযোগিতা বা সাহায্যে বাস করে না, যেমন কবুতর হচ্ছে মুক্তজীবী প্রাণী। পরজীবী কারা? এসব প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে, আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, যেমন যকৃৎ বা ফেসিকুলা হেপাটিকা, যকৃৎ কৃমি, পরজীবী। এখন আসো ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজটা কি? যে প্রক্রিয়ায় যৌন জননকারী এক প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকেই ক্লিভেজ বলা হয়। তাহলে দেখো, এই ক্লিভেজটা হচ্ছে জাইগোটের পরবর্তী যে অবস্থা, তাই না? জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, এই অবস্থাটাকে বলা হয় ক্লিভেজ বা সম্ভেদ। ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজটা হলো দুই ধরনের, একটা হোলোব্লাস্টিক আর একটা হচ্ছে মেরোব্লাস্টিক। বিভাজনতলের উপর ভিত্তি করে ক্লিভেজটা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ওরিও ক্লিভেজ। এই ধরনের ক্লিভেজের বিভাজনতলগুলো জাইগোটকে সবসময় সুষম ও ওরিও ভাবে ভাগ করে, চিত্রের মধ্যে খেয়াল করো। তাহলে এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো সুষম আকৃতির ও ওরিও ভাবে সাজানো হয়, যেমন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের এই ধরনের ক্লিভেজ দেখা যায়। এখন আসো দ্বিপার্শ্বীয় ক্লিভেজের মধ্যে এই ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত ওরিও ক্লিভেজ ঘটে, কিন্তু তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পূর্ণ হয়। এর ফলে চারটি দুই সারি কোষ সৃষ্টি হয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা দেয়, যেমন কর্ডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ। সর্পিল ক্লিভেজের মধ্যে আছে এই ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত ওরিও ক্লিভেজ ঘটে এবং তৃতীয় বিভাজন হতে চক্রাকার ঘূর্ণনের ফলে অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ারগুলো ভেজিটাল মেরু হয়। উদাহরণ হচ্ছে অ্যানিলিডা আর হচ্ছে মলাস্কাতে এই ধরনের সর্পিল ক্লিভেজ দেখা যায়। এখন আসো ভ্রূণস্তর মূলত দুই ধরনের, একটা হচ্ছে দ্বিভ্রূণস্তরী, একটা হচ্ছে ত্রিভ্রূণস্তরী, অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল আর হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল হচ্ছে শুধু একটোডার্ম আর এন্ডোডার্ম থাকে, মাঝে কোনো মেসোডার্ম থাকে না, কিন্তু মাঝে একটি অকোষীয় জেলির মতো স্তর থাকে, যেটিকে বলা হয় হচ্ছে মেসোগ্লিয়া, ঠিক আছে? মাঝে মেসোডার্ম থাকে না, কিন্তু মেসোগ্লিয়া থাকে। নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী হয়ে থাকে, যেমন হাইড্রা। তারপর আসো ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী প্রাণী। ভ্রূণে গ্যাস্ট্রুলা পর্যায়ে কোষগুলো তিনটি কোষস্তরে বিন্যস্ত থাকে, এই চিত্রের মধ্যে খেয়াল করো। একটোডার্ম, বাইরের স্তর একটোডার্ম, তারপর মাঝখানের স্তর মেসোডার্ম এবং ভেতরের স্তর হচ্ছে এন্ডোডার্ম। প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত, মানুষ পর্যন্ত, ফিতাকৃমি থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকল প্রাণী ত্রিস্তরী। ওকে, তো চলো সামনে যাই। এখন দ্বিস্তরী প্রাণী ও ত্রিস্তরী প্রাণীর মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে এখানে, এটা পড়ে নিবা, 2 স্টার দিয়ে রাখলাম। ভ্রূণীয় স্তর, দেহের কোষগুলো একটোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তর, আর ত্রিস্তরী ক্ষেত্রে দেহের কোষগুলো একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তারপর মেসোগ্লিয়া দ্বিস্তরীতে থাকে কিন্তু ত্রিস্তরীতে থাকে না। ভ্রূণস্তরের পরিণতি, কোষগুলো টিস্যু অঙ্গ বা গঠন করতে পারে না, কিন্তু ত্রিস্তরী ক্ষেত্রে পারে। আর নেমাটোসিস্ট দ্বিস্তরীতে উপস্থিত কিন্তু ত্রিস্তরীতে অনুপস্থিত। ওকে, এখন আসো প্রতিসাম্যতা বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। গোলীয় প্রতিসাম্য, এক নম্বর হচ্ছে গোলীয় প্রতিসাম্য। একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায়, যেমন বল বক্স, রেডিও গ্লোবেটর, তারপর আছে রেডিওলারিয়া, তারপর আছে হিলিওজোয়া। এগুলো হচ্ছে কি, মানে এই ধরনের প্রাণীতে গোলীয় প্রতিসাম্য দেখা যায়। মানে গোলীয় প্রতিসাম্য হচ্ছে কি, যে কোনো তল বরাবর সদৃশ সমান অংশে ভাগ করা যায়। মানে একটা গোলককে তুমি কি করতে পারবা, এইভাবে ভাগ করতে পারবা, এইভাবে করতে পারবা, এইভাবে করতে পারবা, যে দিক থেকে চাও সেদিক থেকে কি সমান বা সদৃশ সমান অংশে ভাগ করতে পারবা, তাই না? এটাকে বলা হচ্ছে কি স্ফেরিক্যাল সাইমেট্রি। এখন আসো ওরিও প্রতিসাম্য বলতে কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ
দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, যেমন হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন বা মেট্রোডিয়াম। এগুলো হচ্ছে অরীয় প্রতিসাম্যের, এগুলো এই প্রাণীগুলো অরীয় প্রতিসাম্য। তো এর প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। যেমন দেখো এখানে এই যে উপর থেকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে এটাকে ভাগ করা হয়েছে, হাইড্রা ছবি দেওয়া আছে এখানে, হাইড্রা ছবি দেওয়া আছে। হাইড্রাকে কি করছে, উপর থেকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর সদৃশ সমান অংশে ভাগ করছে, দুইয়ের অধিক। তাহলে হচ্ছে সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে কোনো প্রাণী দেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা এক জোড়া হয়, অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে, ফলে ওই প্রাণী দেহের চারটি সদৃশ অংশে বিভক্ত হতে পারে, এই ধরনের প্রতিসাম্যতা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। যেমন টিনোফোরা, সিউলোপ্লানাতে এরকম প্রতিসাম্যতা দেখা যায়। এখন আসো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর শুধু একবার ডান আর বাম পাশে দুটি সদৃশ অংশে ভাগ করা যায়, তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। যেমন প্রজাপতি, ব্যাঙ, মানুষ, এদের ক্ষেত্রে শুধুমাত্র কি করা যায়, শুধু কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুটি সদৃশ অংশে ভাগ করা যায় একবার, ঠিক আছে। তারপর আসে অপ্রতিসাম্য। কোনো প্রাণীর দেহকে অক্ষ বা দেহতল বরাবর ছেদ করলে একবারও দুটি সদৃশ অংশে ভাগ করা যায় না, তখন তাকে বলা হয় অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য যেমন শামুক, স্পঞ্জ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কি অপ্রতিসাম্যতার উদাহরণ। আচ্ছা, তারপর আসো সিলোম। সিলোম হচ্ছে ত্রিস্তরী প্রাণী। ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে, তাকে বলা হয় সিলোম। যেমন অ্যাসিলোমেট। এসব প্রাণী সিলোমবিহীন। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা অ্যাসিলোমেট ধরনের হয়ে থাকে। সিউডোসিলোমেট হচ্ছে অপ্রকৃত সিলোমেট থাকে তাদের মধ্যে, কোনো ধরনের প্রকৃত সিলোম থাকে না। নেমাটোডা, রোটিফেরা, তার মানে এই যে দেখো নেমাটোডা, এখানে একটু খেয়াল রাখবা যে পর্ব কি 1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে কি 1 থেকে 3 পর্যন্ত অ্যাসিলোমেট বা প্রাণীরা হচ্ছে কি সিলোমবিহীন। তারপর 4 নাম্বারটা যেটা আছে, 4 নাম্বারটা হচ্ছে কি নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট। তারপর 5 থেকে 9 পর্যন্ত হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট। এগুলোর সিলুমযুক্ত প্রাণী এবং অপেক্ষাকৃত উন্নত প্রাণী মনে করা হয় এদেরকে, ইউসিলোমেটদেরকে। যেমন মলাস্কা থেকে শুরু করে একবারে কর্ডাটা পর্যন্ত। তাহলে আশা করি বুঝতে পারছো, তাই না? ওকে, এখন আসো অঞ্চলায়ন বা টেগমাটাইজেশন। এই অঞ্চলায়ন বা টেগমাটাইজেশন মূলত আর্থ্রোপোডা পর্বে দেখা যায় এবং দেহ কয়েকটা সুনির্দিষ্ট খণ্ডে ভাগ থাকে বা টেগমাটায় ভাগ থাকে। এই যেমন মনে করো উদর, তারপর বক্ষ, তারপর মাথা, তাই না, এরকম, বা মাথা, বক্ষ, উদর, এরকম 3টা অঞ্চলে ভাগ করা আছে বা কয়েকটা অঞ্চলে ভাগ থাকে। এই অঞ্চল, এই ভাগ করা থাকলে সেটাকে বলা হয় অঞ্চলায়ন বা টেগমাটাইজেশন। তারপর হচ্ছে সংবহনতন্ত্র। যেমন পানি সংবহনতন্ত্র হচ্ছে 2 ধরনের সংবহনতন্ত্র দেখা যায়, একটা হচ্ছে পানি সংবহনতন্ত্র, অন্যটি হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। ওয়াটার ভাস্কুলার সিস্টেম এন্ড হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। অনুন্নত প্রাণীতে মূলত ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা দেখা যায়। যেমন পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের দেহে নালীতন্ত্র বা ক্যানেল সিস্টেম বিদ্যমান এবং একাইনোডার্মাটাতে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায়। রক্ত সংবহন তন্ত্র মূলত উন্নত প্রাণীদের সংবহনের মাধ্যম, ঠিক আছে। এটার আবার 2টা প্রকারভেদ, একটা হচ্ছে ক্লোজড, অন্যটি হচ্ছে ওপেন, ঠিক আছে, অন্যটি হচ্ছে কি ওপেন। 2 নাম্বার হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, ওপেন। ওকে, রক্ত সংবহনতন্ত্র 2 ধরনের, একটা হচ্ছে ক্লোজড আর অন্যটি হচ্ছে ওপেন। এখন আসো বদ্ধ সংবহনতন্ত্র কাদের দেখা যায়। যে রক্ত সংবহনতন্ত্রে রক্ত সর্বদা নালীর ভিতরে, দেখো এই যে এখানে রক্ত সর্বদা নালীর ভিতরে প্রবাহিত হয় এবং কখনো কোষের সংস্পর্শে আসে না, এবং তাকে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম বলে। যেমন অ্যানিলিডা, কর্ডাটা পর্বভুক্ত প্রাণীতে এই ধরনের সংবহন দেখা যায়। মুক্ত রক্ত সংবহনতন্ত্র হচ্ছে মানে আর্থ্রোপোডা হচ্ছে মলাস্কা পর্বভুক্ত প্রাণীদের সংবহনতন্ত্রে রক্তনালিকা বদ্ধ না থেকে একসময় সাইনাস বা দেহ গহ্বরে ছড়িয়ে পড়ে এবং টিস্যু কোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। দেখো এই যে বাম পাশের চিত্রটা, এটার মধ্যে ওপেন সার্কুলেটরি সিস্টেমটা দেখানো হয়েছে। তাহলে এটি কোথায় কার দেখা যায়? আর্থ্রোপোডা আর হচ্ছে মলাস্কাতে দেখা যায়। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আর্থ্রোপোডা আর হচ্ছে কি মলাস্কাতে ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, আর অ্যানিলিডা এবং কর্ডাটাতে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এখন আসো আমরা 9টা পর্ব সম্পর্কে বিস্তারিত জানি।
বিস্তারিত জানি। প্রথমে হচ্ছে পরিফেরা, প্রথমে যে পর্বটি আসে সেটি হচ্ছে পরিফেরা। পরিফেরা বা ছিদ্রাল প্রাণী বলা হয় এদেরকে, আমরা আগে সংক্ষেপে সবগুলো সম্পর্কে জানছি, তাই না? তো পরিফেরা এটি হচ্ছে, এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট। তারপর দেহ প্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জসিল নামে একটি প্রশস্ত গহ্বর থাকে। শীর্ষ প্রান্তে অস্কুলাম নামে একটি বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। দেখো অস্কুলাম, অস্কুলাম নামে ছিদ্রপথ, এই যে এই ছিদ্রপথকে বলা হয় অস্কুলাম। তারপর স্পঞ্জসিল নামক এই যে দেখো স্পঞ্জসিল নামে একটি প্রশস্ত গহ্বর, এই যে মাঝখানে যে গহ্বর সেটিকে বলা হয় স্পঞ্জসিল। আর হচ্ছে অস্কুলাম নামে একটি বড় ছিদ্রপথ দেখলাম। তারপর স্পিকিউল দেখো, স্পিকিউল হচ্ছে কি কাটা। স্পিকিউল নামে অসংখ্য চুনময় কাটা, দেখো এই যে কাটা চুনময় কাটা, এগুলোকে বলা হয় স্পিকিউল। আর হচ্ছে কি থাকে, অস্টিয়া পথে নালিকার মধ্যে পানি স্রোতের মাধ্যমে খাদ্য অক্সিজেন প্রবেশ করে। আর পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। ঠিক আছে। এই পরিফেরা পর্বকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ক্যালকেরিয়া, মানে মটকা স্পঞ্জ যারা, তাদের হচ্ছে ক্যালকেরিয়া শ্রেণীভুক্ত। আর হচ্ছে হেক্সাটিনেলিডা, যেমন দই স্পঞ্জ। তারপর হচ্ছে ডেমোস্পঞ্জি হচ্ছে মিঠা পানির স্পঞ্জ। ওকে, এখন আসো নিডারিয়া হচ্ছে কি কাঁটা সংযুক্ত প্রাণী, তাই না? আমরা আগেই দেখেছি যে নিডারিয়া হচ্ছে কাঁটা সংযুক্ত প্রাণী। এই পর্বের প্রাণীগুলো সামান্য টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট এবং অরীয় প্রতিসম। দেহ প্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক হয়ে থাকে। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে। তারপর দেহ অভ্যন্তরে সিলেন্টেরন নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে। খাদ্যবস্তু বহিঃকোষীয় অকোষীয় উভয়ভাবে পরিপাক হয়। এই নিডারিয়াদেরকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়েছে দেখো। এক নম্বর হচ্ছে অ্যান্থোজোয়া, যেরকম কোরালস এন্ড সি অ্যানিমলস। তারপর হচ্ছে সুইমিং জেলিফিশ, তারপর স্টেলথ জেলিফিশ, বক্স জেলিফিশ, হাইড্রেটস অ্যান্ড সাইফেনোফোর্স। ওকে, এখন আসো প্লাটিহেলমিনথিস বা কি কৃমি, চ্যাপ্টা কৃমি। আগেই তো আমরা পড়ে এসেছি চ্যাপ্টা কৃমি। এদের দেহ নরম দ্বিপার্শ্বীয় প্রতিসম পাতা বা ফিতার মতো পৃষ্ঠ অঙ্কীয় ভাবে চাপা। দেহত্বক সিলিয়াযুক্ত, এপিডার্মিস বা কিউটিকলে আবৃত। ত্রিস্তরী প্রাণী হলেও এরা হচ্ছে কি অ্যাসিলোমেট, তাই না? অ্যাসিলোমেট কত পর্যন্ত ছিল? পর্ব 1 থেকে 3 পর্যন্ত। প্রধান পর্ব 1 থেকে 3 পর্যন্ত ছিল অ্যাসিলোমেট। একমাত্র পরিপাক নালী ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর নেই। চোষক বা হুক থাকে উভয় উপস্থিত এবং রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। প্লাটিহেলমিনথিসে রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। তারপর রেচনতন্ত্র শাখা প্রশাখাযুক্ত রেচননালী বা শিখাকুশ ফ্লেম সেল নিয়ে গঠিত। অধিকাংশ পরজীবী এই পর্বের প্রাণীরা উভলিঙ্গ হয়ে থাকে। এই পর্বের প্রাণীদেরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে টার্বুলেরিয়া বা প্ল্যানেরিয়া। ক্লাস হচ্ছে ট্রিমাটোডা বা যকৃৎ কৃমি। তারপর হচ্ছে মোনোজেনিয়া, স্যালমন কৃমি। আর হচ্ছে সিস্টোডা, যেমন ফিটা কৃমি। ওকে, এরপর আসো নেমাটোডা, পর্ব ফাইলাম 4 নেমাটোডা। এটি হচ্ছে কি সুতা আকৃতির কৃমি, তাই না? দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, উভয় প্রান্ত ক্রমশ সরু ও মধ্যভাগ চওড়া। এই পর্বের প্রাণীরা হচ্ছে সুডোসিলুমেট এবং অখণ্ডকায়িত এদের দেহ নমনীয় ইলাস্টিন নির্মিত অকোষীয় পুরু প্রতিরোধক্ষম কিউটিকলে আবৃত। দেখো এখানে চিত্রের মধ্যে উদাহরণ দেওয়া আছে। এসব প্রাণীকে নলের ভিতরে নল বা টিউব উইদিন এ টিউব ধরনের গঠনের মতো দেখায় এবং শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এক্সাম্পল হিসেবে চোখকৃমি বা লোয়া এসকারিস লাম্ব্রিকয়েডিস। তারপর আছে ওলচারিয়া ভ্যানক্রফটি, গোলকৃমি, চোখকৃমি, এগুলা মনে রাখবা। এখন আসো পর্ব 5 বা ফাইলাম 5 মলাস্কা বা কম্বুজ প্রাণী। এদের দেহ নরম, মাংসল, অখণ্ডাকায়িত, সিলুমেট, অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম। মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। এদের দেহ মেন্টল নামে পাতলা আবরণে আবৃত থাকে। তারপর মেন্টল থেকে খরিত পদার্থের চুনময় খোলক গঠিত। সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে। দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত হিমুসিলে পরিণত হয়েছে। পৌষ্টিক নালীটা পেঁচানো ধরনের ইউ-আকৃতি হয়ে থাকে এবং কাইটিন নির্মিত রেতিজিহ্বা বা রেডুলা থাকে এদের। মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। কাইটিন নির্মিত রেতিজিহ্বা বা রেডুলা থাকে। রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে। ওকে, এখন আসো পর্ব 6 অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী। এদের দেহ লম্বাকার হয়ে থাকে, লম্বা নলাকার এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে এবং প্রকৃত সিলুম যুক্ত এরা।
এদের চলনাঙ্গ কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া থাকে। নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা এদের প্রধান রেচনাঙ্গ। দেখো এই যে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, আর সাঁতার ও ট্রোকোফোর নামক লার্ভার বিকাশ ঘটে। এই পর্বটি 3টি শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে পলিচিটা যেমন নেরিস, তারপর হচ্ছে অলিগোচিটা কেঁচু, আর হচ্ছে হিরুডিনিয়া যোগ ইত্যাদি। এরপর আসো আর্থ্রোপোডা। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বকে পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, তাই না? প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, তারপর হচ্ছে কি মলাস্কা। মনে রাখবা এটা, প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। বৃহত্তম পর্ব, ঠিক আছে। এদের কি, এদের দেহ হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট এবং এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম খণ্ডায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত। এদের দেহটা হচ্ছে কি বিভিন্ন অঞ্চলে বিভক্ত বা ট্যাগমাটায় বিভক্ত। এদের মস্তক হচ্ছে মস্তকে এক জোড়া অ্যান্টেনা থাকে। মস্তকে এক জোড়া অ্যান্টেনা থাকে এবং এক জোড়া পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই থাকে। বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত, নিয়মিত পরিবর্তিত হয়। সিলোম সংক্ষিপ্ত, অধিকাংশ দেহ গহ্বর, রক্তে পূর্ণ হিমোসিলে পূর্ণ থাকে এবং রেচনাঙ্গ এদের মালপিজিয়ান নালিকা। এদেরকে আবার 4টা ক্লাসে বিভক্ত করা হয়েছে, যেমন মাকড়সা, তারপর হচ্ছে চিংড়ি, শতপদী, তেলাপোকা, এগুলা নিয়ে একটা 4টা ক্লাসে বিভক্ত করা হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আসো পর্ব 8 বা একাইনোডার্মাটা, কণ্টকতক প্রাণী। এদের কি, এরা পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয় প্রতিসম হয়। দেহ কণ্টকময়, স্পাইন বা পেডিসিলারি নামক বহিঃকঙ্কাল যুক্ত। দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গঠনের ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে। নালিকাপথ বা টিউব ফিড এদের চলনাঙ্গ। রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত, রেচনতন্ত্র নেই। সকল সদস্যই কি সামুদ্রিক। যেমন এটার মধ্যে কি আছে, স্টারফিশ, তারপরে আছে কি স্যান্ড ডলার। দেখো কত সুন্দর সুন্দর প্রাণী এই পর্বের মধ্যে অন্তর্গত। সি কিউকাম্বার মানে সমুদ্র শসা, সি অর্চিন, ব্রিটেল স্টার, তাই না? এই পর্বকে আবার 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন ক্রিনোইডিয়া যেমন সমুদ্র শসা, তারপর সাগর ডেইজি, সমুদ্র তারা, সর্পতারা, সাগর অর্চিন, সমুদ্র শসা, এগুলো বিভিন্ন ক্লাসে বিভক্ত করা হয়েছে। এরপর আসো পর্ব 9, ফাইলাম 9, করডাটা, তাই না? মেরুদণ্ডী প্রাণী, একমাত্র মেরুদণ্ডী পর্ব হচ্ছে করডাটা। আর বাকি যে আমরা 8টা পর্ব পড়লাম সেগুলো হচ্ছে কি অমেরুদণ্ডী পড়লাম। এইটা হচ্ছে মেরুদণ্ডী। এই পর্বের সকল প্রাণী কি মেরুদণ্ডী প্রাণী। দেখো এই পর্বের নোটোকর্ড ভ্রূণাবস্থায় অথবা আজীবন কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি থাকে, দণ্ডাকার স্থিতিস্থাপক নীড়ের নোটোকর্ড থাকে। উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এসব প্রাণীকে তখন মেরুদণ্ডী বা ভার্টিব্রেটস নামে অভিহিত করা হয়। স্নায়ুর উজ্জু থাকে এদের। নোটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর নলাকার স্নায়ুর উজ্জু বা স্পাইনাল কর্ড গঠন করে। গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্রের বিলোপ ঘটে। আর গলবিলের নিচে এন্ডোস্টাইল নামক অঙ্গ থাকে, এটি পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এন্ডোস্টাইল, ঠিক আছে। আচ্ছা, তারপর কর্ডেটের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের হয়ে থাকে এবং কর্ডেটের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে। আচ্ছা, তারপর আসো কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস। কর্ডাটা পর্বকে 3টি সাবফাইলামে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে ইউরোকর্ডাটা, 2 নাম্বার হচ্ছে সেফালোকর্ডাটা, 3 নাম্বার হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটাকে আবার 3টি ক্লাসে বিভক্ত করা হয়েছে, অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি। আর সেফালোকর্ডাটাকে 2টি ক্লাসে ভাগ করা হয়েছে, মিক্সিনি আর হচ্ছে কি পেট্রোমাইজনটিডা। আর ভার্টিব্রাটার মধ্যে কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি, অ্যামফিবিয়া, রেপ্টালিয়া, এভিস আর হচ্ছে মামালিয়া, এই 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখন আসলে এসব সম্পর্কে আমরা বিস্তারিত জানি। সাবফাইলাম 1 ইউরোকর্ডাটা, তাদের মূলত পরিণত প্রাণীতে নোটোকর্ড থাকে না। লার্ভা দশায় কেবল লেজে নোটোকর্ড থাকে। প্রাণীরা নিশ্চল ধরনের হয়। দেহ সেলুলোজ নির্মিত, টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত। সকল সামুদ্রিক এবং সমুদ্রের তলদেশে একক কলোনি গঠন করে বাস করে। ইউরোকর্ডাটা হচ্ছে 3টি শ্রেণীতে বিভক্ত। আবার অ্যাসিডিয়াসি, যেমন হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা, তারপর হচ্ছে থ্যালিয়াসি, তারপর হচ্ছে লার্ভাসি। যেরকম উদাহরণ দেওয়া আছে এখানে, তাহলে দেখি। দেখো
তাহলে এখন আসো সাবফাইলাম 2। সেফালোকর্ডাটা, এদের দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা, স্বচ্ছ উভয় প্রান্ত সরু, দেহের সামনে অঙ্কীয়ভাবে উরাল হুড এবং উরাল সিঁড়ি গঠন করে আজীবন স্থায়ী নোটোকর্ড বা নোটোকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রসারিত। দেহের দুপাশে আকারের মায়োটম পেশি পরপর সজ্জিত। ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম, এটা হচ্ছে সেফালোকর্ডাটা অন্তর্গত। এখন আসো সাবফাইলাম 3 ভার্টিব্রাটা, মেরুদণ্ডী বিশিষ্ট প্রাণী। এদের মধ্যে কি থাকে? নটোকর্ড অস্থিময়, তরুণাস্থিময়, কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত। পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড গঠন করে। অস্থিময় বা তরুণাস্থিময় কশেরুকা সুষুম্নাকাণ্ডকে ঘিরে রাখে এবং কঙ্কাল সম্মুখ প্রান্তে পরিবর্তিত হয়ে করটি বা স্কাল গঠনের মাধ্যমে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। তাহলে দেখো এই যে এখান থেকে বাদুড় থেকে একবারে শুরু করে সাপ, তারপর মাছ, তারপর পাখি, ব্যাঙ, মানুষ, সবগুলোই কি ভার্টিব্রেটস বা মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী। এরপর আসো ভার্টিব্রেটস হচ্ছে আবার দুটি অধিশ্রেণীতে সাবফাইলামে সুপার ক্লাসে বিভক্ত, সাইক্লোস্টোমাটা আর হচ্ছে ন্যাথোস্টোমাটা। এটার আবার শ্রেণী ক্লাস 1 হচ্ছে সাইক্লোস্টোমাটার হচ্ছে কয়েকটা শ্রেণীতে বিভক্ত। এক নম্বর হচ্ছে মিক্সিনি বা পিচ্ছিল আবরণ বিশিষ্ট প্রাণী। এই শ্রেণীভুক্ত প্রাণী মাছগুলো হ্যাগফিশ নামে পরিচিত। এদের দেহ আইসবিহীন পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত থাকে এবং পৃষ্ঠীয় পাখনাবিহীন হয়, মুখ প্রান্তে অবস্থিত এবং 4 জোড়া কোষিকায় পরিবৃত থাকে। গলবিলের দুপাশে মোট 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র অবস্থিত হয়। এখন যেমন এই পর্বের উদাহরণের মধ্যে আছে যেমন কি যে মাইক্সিনিয়া গ্লুটিনোসা, পেট্রোমাইজিনটিডা ম্যারিনাস উদাহরণ। তারপর আসো ক্লাস 2 পেট্রোমাইজিনটিডা। এই শ্রেণীভুক্ত মাছগুলো ল্যাম্প্রে নামে পরিচিত। মনে রাখবা এই যে পেট্রোমাইজিনটিডা ল্যাম্প্রে নামে পরিচিত এবং পরিণত ল্যাম্প্রের দেহ সরু, দেখতে বাইন মাছের মতো, আঁশবিহীন একটি বা দুটি পৃষ্ঠীয় পাখনাযুক্ত হয়। দেখতে বাইন মাছের মতো, তাই না? মুখ ইকচাকতি বা উরাল ডিস্ক চোষকের ভূমিকা পালন করে। এই যে দেখো চিত্রের মধ্যে সুন্দর করে দেখা যাচ্ছে এই যে চোখ, মুখটা আছে না, এই মুখটা তাদের হচ্ছে চোষকের মতো কাজ করে। আচ্ছা, তারপর আছে চারদিকে ক্যারাটিনময় দাঁত থাকে। এই যে দেখো মুখের চারপাশে কিন্তু দাঁতও আছে। তারপর ক্যারাটিনময় দাঁত থাকে এবং পৃথক ফুলকা রন্ধ্রসহ 7 জোড়া ফুলকা রয়েছে। এখন আসো সুপার ক্লাস 2 ন্যাথোস্টোমাটা। এসব প্রাণীকে 7টি শ্রেণীতে ভাগ করা অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লাস নাম্বার 1 হচ্ছে কন্ড্রিকথিস। এরা দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক ক্ষুদ্র সূক্ষ্ম কাঁটার মতো আঁশে আবৃত। অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়। মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত। উচ্চপাখনা হেটারোসার্কাল ধরনের কন্ড্রিকথিসের, মনে রাখবা এদের হচ্ছে হেটারোসার্কাল ধরনের। পুচ্ছপাখনা দেখা যায়, মুখ ছিদ্র রাসনাল, মস্তকের অঙ্কীয় দেশে অবস্থান করে। চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে, যেমন কি আছে স্টিংরে, তারপর ছুট্রি হাঙ্গর, হাতুড়ি হাঙ্গর, এগুলো হচ্ছে কি কন্ড্রিকথিসের অন্তর্ভুক্ত। এবং এদের দেখো এই যে প্লাকয়েড ধরনের কি থাকে, আঁশ থাকে এবং হেটারোসার্কাল ধরনের পুচ্ছপাখনা থাকে। এগুলো মনে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আসো অ্যাক্টিনোপটেরাইজি। ত্বক গ্রন্থিময় এবং সাধারণ সাইক্লোয়েড, গোলাকার বা টিনয়েড বা কাঁটাযুক্ত ধরনের হয়ে থাকে এবং অন্তঃকঙ্কালটা অস্থিময় হয়। মাথার দুপাশে একটি করে ফুলকারন্ধ্র অবস্থিত, কানকো অপারকুলাম দিয়ে আবৃত থাকে। পুচ্ছিক পাখনা হেটারোসার্কাল ধরনের, অর্থাৎ পুচ্ছপাখনা অংশ দুটি সমান রশ্মিযুক্ত। বায়ুথলি বা পটকা বা সুইম ব্লেডার দেহকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে, যেমন কি ইলিশ মাছ, বোয়াল মাছ। এই মাছগুলো কি অ্যাক্টিনোপটেরাইজির অন্তর্গত। এরপর আসো ক্লাস 3 সার্কোপটেরাইজি। এরা হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বা লোভ ফাইনেট ফিশ বলা হয়। এদের দেহ গ্যানোয়েড ধরনের বহিঃস্তরে গঠনে এবং অন্তঃকঙ্কাল অস্থিময়। এদের পটকা রক্তজালিকা সমৃদ্ধ। যেরকম সার্কোপটেরাইজি। এদের লেজ দেখো ডাইফি সার্কাল ধরনের, মানে একীভূত হয়ে যায়। দুইটা লেজ পুচ্ছ পাখনা দুটি একীভূত হয়ে অনমনীয় পাখনা হিসেবে লেজ হিসেবে ঘিরে অবস্থান করে। তাহলে আশা করি বুঝতে পারছো সার্কোপটেরাইজি। এখন আসো ক্লাস 4 হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া হচ্ছে উভচর প্রাণী, তাই না? আমরা আগে ক্লাস নবম দশম শ্রেণীতে এগুলো সম্পর্কে আমরা আশা করি এগুলো সম্পর্কে আমরা জেনেছি যে উভচর প্রাণীরা কি থাকে, স্থলে এবং জলে বাস করে। গ্রন্থিময় ত্বক বিশিষ্ট একটোথার্মিক ধরনের এদের হয়ে থাকে। পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। লার্ভা অবস্থায় জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় স্থলচর বা জলচর হয়। ত্বক মসৃণ আর্দ্র গ্রন্থিময়। তারপর হচ্ছে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। এদের 2টি অ্যাট্রিয়া বা অলিন্দ থাকে আর 1টি ভেন্ট্রিকল বা নিলয় থাকে। এরপর আসো ক্লাস 5 হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ। এরা হচ্ছে হামাগুড়ি দিয়ে চলে। সরীসৃপের দেহ শুষ্ক, এপিডার্মিস ত্বক উদ্ভূত আইস বা স্কেল বা প্লেটে আবৃত।
হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ব্যতিক্রম হচ্ছে কুমিরের, তার হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ হয়ে থাকে। ফুসফুস হচ্ছে এদের একমাত্র শ্বসনাঙ্গ। সরীসৃপের ডিম চামড়ার মতো চুনময় খোলসে আবৃত থাকে, যেমন কচ্ছপ, তারপরে এই যে সাপ ধরনের, এগুলা কি রেপ্টিলিয়া, সরীসৃপের অন্তর্ভুক্ত। এখন আসো ক্লাস 6 অ্যাভিস। অ্যাভিস কি? এদের দেহ পালকে আবৃত, গ্রীবা প্রলম্বিত, এস আকৃতির উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে এবং চোয়াল দাঁত হচ্ছে চঞ্চুতে পরিণত হয়। অস্থিগুলো বায়ুপূর্ণ, বায়ুগহ্বরপূর্ণ, হালকা, অনেক হাড় একীভূত হয়েছে। তারপর আসো ফুসফুস, সেই সঙ্গে পাতলা বায়ুথলি সংযুক্ত হয়েছে, এমনকি হাড়ের ভিতরেও বায়ুথলি প্রতিষ্ঠিত হয়েছে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে, দুটি ভেন্ট্রিকল এবং দুটি নিলয় থাকে, দুটি ভেন্ট্রিকল এবং দুটি অলিন্দ থাকে। অ্যাট্রিয়াম থাকে। পাখির শরীরে প্রথম সমষ্ণ শোণিত ওয়ার্ম ব্লাডেড এন্ডোথার্মিক অবস্থা দেখা দিয়েছে। খুবই মনে ইম্পর্টেন্ট, খুবই মনে রাখবা। তারপর দেখো মামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত, কর্মগ্রন্থি, সেলিয়া, সেলসিয়াস ইত্যাদি, এবং লোম হচ্ছে লোম হচ্ছে কি লোমে আবৃত থাকে এরা। তিমি ব্যতীত তিমিতে শুধু লোম থাকে না। পরিণত প্রাণী, স্ত্রী প্রাণীর কার্যকরী স্তন গ্রন্থি বা মাম্মারি গ্ল্যান্ড থেকে খরিত মাতৃদুগ্ধে নবজাতক পালিত হয়, এবং বহিকর্ণে পিনা, মধ্যকর্ণে 3টি অস্থি, ক্ষুদ্রাস্থি থাকে। চোয়াল বিভিন্ন ধরনের দাঁতযুক্ত হয়। মাংসল, ডায়াফ্রাম, মধ্যচ্ছদা যে বক্ষ, উদর, গহ্বর পৃথক থাকে। হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর এদের হচ্ছে এন্ডোথার্মিক ধরনের হয়ে থাকে। দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে না। দেখো এই যে এই বাদুড় থেকে শুরু করে, নীল তিমি থেকে শুরু করে একবারে মানুষ পর্যন্ত, তাই না, সবগুলো হচ্ছে কি মামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। এখন আসো তাহলে আজকে আমাদের এই পর্যন্তই শেষ করে দিলাম।